আপনারা চান? সরকার নিজেই নিজেকে বিতর্কিত করেছে, সরকার নিজেই নিজেকে ব্যর্থতার পথে নিয়ে যাচ্ছে। এর দায় কি আমার? আপনার? আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের আবেগকে পুঁজি করে পদত্যাগের নামে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, যা আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মানবিক করিডোর দিবে। আপনারা সবাই মিলে যখন সমালোচনা করেছি, তখন সরকার পিছু টান দিয়েছে। সরকারের একজন উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এরপরে প্রেস সচিবের যে বক্তব্য, তিনিও ইনিয়ে বিনিয়ে একই কথা বলছেন। মাঝখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পরবর্তীতে আরো হাই কি বলবো এটাকে, কিভাবে আসলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন, উই ডোন্ট নো। কোন কৌশলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন? আমরা দেখেছি যে একজন বিশেষ সহকারী বিশেষ কৌশলে তিনি উপদেষ্টা হয়েছেন। তো এই ব্যক্তি রোহিঙ্গা নিয়ে কাজ করতে এসে তিনি হয়ে গেলেন বিশেষ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এই যে সরকার আমাদের সাথে ধোঁকাবাজি করছে, আর ধোঁকাবাজি নিয়ে যখন আমরা কথা বলি তখন ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হয়ে যায়। তো সরকার পদত্যাগ করবে, ভালো কথা, সরকারের প্রধান সেটা তার প্রেস সচিব বলুক, সেইটা তার আরেকজন উপদেষ্টা বলুক, আর একটি দলের প্রধান কিভাবে এই গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেয়। এই যে জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। ঠিক একইভাবে এই চট্টগ্রাম বন্দরকে নিয়েও আজকে ইনিয়ে বিনিয়ে অনেকে পক্ষে বলছে। মানবিক, আমরা যদি প্রতিবাদ না করতাম, ঠিক একইভাবে মানবিক করিডোর নিয়েও বিশেষ বিশেষ মানবিক বক্তব্য আমাদের সামনে হাজির করা হতো। আমাদের স্পষ্ট কথা, সরকারের কাজ গণহত্যার বিচার করা। এই জন্য আমরা বলেছি যে সরকারকে গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা ঐক্যমতের ভিত্তিতে। আর এই জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর একটি দেশ, এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না? অবশ্যই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এত সংস্কার, এত জবাবদিহিতা, এত স্বচ্ছতা কিসের জন্য? বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালও বলেছেন যে আমার ভয় হচ্ছে আমি যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। তার এই বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় যে নির্বাচন কত গুরুত্বপূর্ণ। আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের তালবাহানা শুরু হয়েছে। এই নির্বাচন থেকে মানুষের নজরকে দূরে রাখার জন্য কখনো আমাদের সামনে নারী সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রতিবেদন সামনে হাজির করা হয়েছে। আপনি কিসের নারী সংস্কার কমিশন গঠন করলেন? যে নারী সংস্কার কমিশন ইতিমধ্যে বাংলাদেশে অনেক নৈরাজ্য সৃষ্টি করেছে। আজকে মুসলিম ধর্মের সাথে আমি বলবো শুধুমাত্র সাংঘর্ষিক না, তাদের এই প্রতিবেদন প্রত্যেকটা ধর্মের সাথে সাংঘর্ষিক। সুতরাং শুধুমাত্র এই প্রতিবেদন বাতিলের কথা আপনারা বললেন না, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চুনা পড়ে, ওই দুধ কি আপনি চুনা ফেলাইতে পারেন, খাইতে পারেন আলাদা করে? পারেন? সুতরাং এই যে সংস্কার কমিশন, তারা বিতর্কিত। সুতরাং তাদের কোনো কিছু এই মুহূর্তে গ্রহণযোগ্য না। হ্যাঁ, তাদের মধ্যে যারা আছে আপনি নতুন কমিশন গঠন করেন, তাদের মধ্যে যদি মনে করেন যে কয়েকজনকে রাখা দরকার, আপনি তাদেরকে রাখেন, নতুন ভাবে নেন, একটা নতুন নারী সংস্কার কমিশন আপনি গঠন করেন। তার মানে এই সংস্কার কমিশনের আমরা সংস্কার দাবি করছি। অন্যথায় তাদের এই প্রতিবেদন রাখবেন, কিছু বাদ দিবেন, কিছু রাখবেন, এটা তো হইতে পারে না। তারা যে বিতর্কের জন্ম দিয়েছে দেশে, তাদের প্রতিবেদন এরপরে যতই ভালো কিছু থাকুক ওইটা মানুষ মানবে না, ওটা গ্রহণ করবে না। গ্রহণ করবে? সুতরাং এই সংস্কার কমিশনের আগে সংস্কার করেন, এরপরে নতুন ভাবে আপনি এই প্রতিবেদনের সংস্কার করেন। দুইটা কাজ, নারী সংস্কার কমিশনের সংস্কার এবং প্রতিবেদনের সংস্কার। শুধুমাত্র একটি কাজ করবেন, হ্যাঁ, প্রতিবেদনের সংস্কার করবেন আর তাদের মাধ্যমে আপনি ওইটাকেই ফাইনাল করবেন, সেটা আমরা মানব না। এখানে আমি যেটি দেখলাম, দেখেন, আমরা তো ছোটবেলা থেকে, আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা মুসলিম সম্প্রদায়ের। ছোটবেলায় আমাদের বাবারা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে। আমরা মসজিদের ইমামের কাছ থেকে ধর্মকর্ম সম্পর্কে জানতে পেরেছি। যার ইসলামিক পরিপূর্ণ জ্ঞান নাই সেও বোঝে যে এই প্রতিবেদন কতটা সাংঘর্ষিক।
যখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই প্রতিবেদনের বিষয়গুলো মার্ক করে দেওয়া হলো, আমি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি। কারণ আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমার ইসলামিক ন্যূনতম জ্ঞান তো মুসলমান হিসেবে আছে, তাই না? বাপ মা শিখিয়েছে, হুজুর শিখিয়েছে, বক্তব্যে গিয়েছি, মসজিদে গিয়েছি, সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। এখানে বলা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, এটা কি গ্রহণযোগ্য? না। এই মানে বিধানটা বা প্রস্তাবনা যারা দিল তাদেরকে তো আসলে মানা সম্ভবপর নয়। আপনি সংস্কার কমিশন গঠন করবেন, আমার বোনেরা দেখেছি বুরকা পরে, আমার বোনেরা হিজাব পরে যারা আন্দোলন করেছে, তাদের একজন প্রতিনিধি যদি এই সংস্কার কমিশনে থাকতো, তাহলে টেবিলের মধ্যে আলোচনা হতো যে এইটা এলাও করা যাবে না, এইটা জাতির সামনে হাজির করলে জাতি বিভ্রান্ত হবে, গ্যাঞ্জাম লেগে যাবে। কিন্তু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একের পর এক দেওয়া হয়েছে। কেন, কি উদ্দেশ্যে? মানুষকে এক জায়গা থেকে, মানুষের চিন্তাকে দূরে রেখে আরেক জায়গায় ডাইভার্ট করার জন্য। সরকারের কৌশল আমরা বুঝি। এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে প্রত্যেককে চিনি, কে কোন ক্রাইটেরিয়া উপদেষ্টা হচ্ছে সেটাও জানি। আমরা বিপ্লব করেছি, আন্দোলন করেছি। আলাউদ্দিন ভাইয়ের সাথে আমার একটা ইতিহাস আছে, আজকে এখানে বলবো না, জাস্ট এটা একটু হিন্টস দিই। আমরা দুজনে একটা ব্যক্তির কাছে ছিলাম, সেই ব্যক্তি আমাদেরকে বলেছিল ছাত্ররা যদি এইবার সরকার ফালাইতে চায় আমার সাথে একটু যোগাযোগ করতে বলবো। আলাউদ্দিন ভাই নিজের সাক্ষী, আমরা দুইজন ছিলাম। আমি এরপরে ছাত্রদের একজন দ্বিতীয় সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ করলাম। আমাকে বলা হলো যে ভাই শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনই চাই। দুইজনে ছিলাম। সে অবশ্যই মিথ্যা বলতে পারবে না। আজকে এই গণ অভ্যুত্থান আল্লাহর রহমত। মাস্টারমাইন্ড যদি কাউকে বলতে হয় আল্লাহকে বলতে হবে। সুতরাং আজকে যারা বলে আমরা গণ অভ্যুত্থান চেয়েছি, এই প্রস্তাবনা হাজির করেছিলাম, আলাউদ্দিন ভাই নিজে সাক্ষী, হাজার ইতিহাস রয়েছে। আমি এক সময় ইতিহাস লিখবো, সবকিছু আসবে। আজকে যে ইতিহাস সামনে হাজির করা হয়েছে এইটাই প্রকৃত সত্য ইতিহাস নয়, হাজারো বিকৃত ইতিহাস যাদের সামনে হাজির করা হয়েছে। আমি তো তাকে সাক্ষী রেখে বলছি যে আমরা দুজন একটা জায়গায় ছিলাম, একজন পণ্ডিত ব্যক্তির সামনে, তিনি আমাদেরকে বলেছিলেন। অন্য সময় বলবো, একটু রহস্য রেখে দেওয়া ভালো। আজকে সব বলে দিলে তা ভবিষ্যতে অনেক কিছু জানার আগ্রহ হারিয়ে দেবে। তো তারপরে বলি, দেখেন সকল ক্ষেত্রে, আমি বেশি টাইম নিব না, 3-4 মিনিটের মধ্যে শেষ করব। সকল ক্ষেত্রে নারী, জি আচ্ছা ওকে 3-4 মিনিট। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। আমরা বলছি নারী পুরুষের ন্যায্য অধিকার, নারীদের ন্যায্য অধিকার। ধর্মের সাথে সাংঘর্ষিক কোন অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে আসেন তাহলে এটি আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক। এখানে ধর্মভিত্তিক পারিবারিক আইন নাকি বৈষম্য সৃষ্টি করছে। কি বলবো, নাউজুবিল্লাহ বলবো না কি বলবো? মানে যৌন পোশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা, তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে। আলাউদ্দিন ভাই চমৎকার বলেছে, আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। মানে এইগুলো আসলে পড়তেও ভালো লাগতেছে না। মানে স্বাভাবিক সেন্স তো মানুষের থাকা দরকার। আজকে সরকার 4টা কারণে আমি মনে করি সরকার বিতর্কিত হয়েছে। প্রথমত নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা সামনে এনে, দ্বিতীয়ত মানবিক করিডোরের এই আওয়াজটা সামনে এনে, তৃতীয়ত চট্টগ্রাম বন্দর, চতুর্থত রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে মিথ্যাচার, আরেকটা আছে 5টা, আরেকটা হলো বিজনেস সামিটের নামে মানুষের সাথে প্রতারণা করা। রাষ্ট্রে 2 দিন পর পর যমুনা ঘেরা হয়, শাহবাগ অবরোধ হয়, এখানে আন্দোলন সেখানে আন্দোলন, বিদেশিরা দেখে না। আপনার টাকা আপনি এই অস্থিতিশীল রাষ্ট্রে বিনিয়োগ করবে, প্রফিট পাবে? আমিও তো দু একজনের সাথে মনে করেন 2-1 জায়গায় বলেছিলাম ভাই এই যে কিছু টাকা, মানে কথার কথা যে আমার কাছে কিছু টাকা ধার নিল, বললো যে একটা ব্যবসা করবো, পরে দেখলাম যে সে ব্যবসা না, লাটে উঠে গেছে। দেশের মানুষ, তাহলে বিদেশিরা এগুলো বোঝে না, এই অবজারভেশন নাই। সুতরাং এই যে বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে কি হবে? কি হবে? মানুষের কনসার্ন বাড়া ছাড়া আর কিচ্ছু হবে না। সরকারকে বলবো যে আপনারা জনগণের মতামতকে আপনারা গুরুত্ব দেন, জনগণ যা চায় গ্রহণ করেন, ইমোশনাল ব্ল্যাকমেল করতে আইসেন না। যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে। এদেশের 18 কোটি মানুষের কেউ আপনার পদত্যাগ চায় না। আমরা প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তার উপর আস্থা বিশ্বাস রাখতে চাই, কিন্তু উপদেষ্টা পরিষদের অনেকের উপরে আমাদের আস্থা বিশ্বাস নাই, বরং সন্দেহ সংশয় রয়েছে যে তারা পরিকল্পিতভাবে দেশকে একটি সংকট এবং নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা।
তারা আরেকটি একাগ্র সৃষ্টি করতে চায় কিনা, তারা গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টি করতে চায় কিনা, তারা গণহত্যার বিচারটা আসলে করতে চায় কিনা, তারা এত বড় অভ্যুত্থান 2000 শহীদ 30,000 আহত যোদ্ধা এরপরেও রাষ্ট্র সংস্কার করতে চায় কিনা, এটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। সরকারের 10 মাস বয়াত চলছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। দুধ দিয়া গরুর দাঁত দেখলেই বোঝা যায়, আমাদের গ্রামে বলে। তো সরকারের 10 মাসে মোটামুটি বোঝা গেছে যে আরো 2 বছর থাকলে, 1 বছর থাকলে সরকার কি করবে। সুতরাং এনাফ ইজ এনাফ। এখন দলগুলোর সাথে আলোচনা করেন, শুধুমাত্র সামোসা বিস্কুট আর চা খাওয়ানোর জন্য জাতীয় সংলাপ করেন না। গতকাল করছেন না সংলাপ, কি আলোচনা করেছেন, কি সিদ্ধান্ত নিলেন, সেটি অবশ্যই জাতিকে জানাতে হবে। শুধুমাত্র সংলাপের নামে ডাকবেন, চা বিস্কুট খাওয়াবেন, বিদায় দিবেন, এটির মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বকে বারবার অপমান করা হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত আসতেছে না। আপনারা সিদ্ধান্ত জানান, কি করতে চান, আমরা আপনাদের সাথে রয়েছি। এবং একই সাথে সর্বশেষ বলবো, এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা ছাড়া কোনোভাবে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব করা নয়। সুতরাং তাদের পুনর্গঠন মাস্ট, যেটি আলাউদ্দিন ভাইরাও বলেছে, এতদিন তারা বলে নাই, এখন তারা এই কথা বলছে। তারা আরো বলেছে নির্বাচনের রোডম্যাপের কথা, যেটি তারা এতদিন বলে নাই। তার মানে এখন সকল দলের মতামত এক, সরকারকে 3টি রোডম্যাপ অবশ্যই দিতে হবে: রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ। আপনি একটার সাথে আরেকটাকে কোনোভাবেই মুখোমুখি দাঁড় করাবেন না। যদি এই চক্রান্ত করেন, আমরা আপনাদের চিনি, মুখোশ কিন্তু জাতির সামনে হাজির করে দেব যে কে কোন ষড়যন্ত্রের সাথে জড়িত। সব থেকে বড় আমাদের দুর্ভাগ্য যে জাতীয় সরকার গঠিত হয়নি। আমরা সবাই মিলে যদি একটি সরকার গঠন করতে পারতাম, তাহলে রাষ্ট্র সংস্কার নিয়ে এই কেওয়াজ হয় না, গণহত্যার বিচার নিয়ে এই কেওয়াজ হয় না। সবাই যদি সরকারে থাকতো, সবাই মিলে সিদ্ধান্ত নিত যে হাসিনার বিরুদ্ধে পানিশমেন্ট নিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে সবার অংশীদারিত্ব না থাকার কারণে আজকে সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গেছে, দালালরা ঢুকে গিয়েছে, এনজিও ব্যক্তিত্বরা ঢুকে গিয়েছে, বৃদ্ধ আমলারা ঢুকে গিয়েছে, যাদের কারণে রাষ্ট্র এই মুহূর্তে ফাংশন করছে না। আর যার দুর্বলতায় সচিবালয় আন্দোলন, শাহবাগে আন্দোলন, যমুনার সামনে আন্দোলন, সারা দেশে আন্দোলন। এই মুহূর্তে বাংলাদেশ একটি আন্দোলনের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এই আন্দোলনের দেশে ভাই কোনো বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা নাই। অনেকে আসবে যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.